আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। খেয়াল করে দেখো, আমরা আজকের ক্লাসে সমাধান করার চেষ্টা করব আমাদের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর পর্বের সপ্তম অধ্যায় অর্থাৎ খতিয়ান নামের যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের উপরে আমাদের পাঠ্য বইয়ের যেই ১৪টি বহু নির্বাচনী প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলো আমরা আজকের এই ক্লাসে সমাধান করার চেষ্টা করব। খেয়াল করে দেখো ভাই, আমাদের প্রশ্নগুলোতে কি বলা আছে। আমরা পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্নগুলোর উপরেও গুরুত্ব দিচ্ছি, তার কারণ পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন থেকেও কিন্তু আমরা অনেক ভালো মানের একটা প্রশ্ন কমন কিন্তু পাই। তো যেখান থেকে আমরা প্রশ্ন কমন পাবো, ওই প্রশ্নগুলো যদি আমরা না পড়ি তাহলে এটা কিন্তু পরে আমাদের জন্যই হিতে বিপরীত হতে পারে। আচ্ছা, ১ নম্বর প্রশ্ন বলেছে, কোনটি থেকে ব্যবসায়ের মোট আয়ের পরিমাণ, ব্যয়ের পরিমাণ, সম্পদ ও দায়ের পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যায়? কোন জায়গা থেকে বা কোনটি থেকে আমরা চাইলেই আমার প্রতিষ্ঠানের মোট সম্পদ, আমি চাইলেই আমার প্রতিষ্ঠানের মোট দায়, আমি চাইলেই প্রতিষ্ঠানের মোট ব্যয়, মোট সম্পদ এগুলো সম্পর্কে ধারণা পাবো? সেটা হচ্ছে খতিয়ান, সাধারণ খতিয়ানের মাধ্যমে। তার কারণ খতিয়ানে আমরা কি করি, প্রত্যেকটা হিসাবের জন্য ইন্ডিভিজুয়াল একটা করে ছক করি এবং ওই ছকটাই কিন্তু আমাকে বছর শেষে একটা ব্যালেন্স প্রকাশ করে দেয়, তাই না? একটা উদ্বৃত্ত প্রকাশ করে দেয়। এরপরে দেখো, ২ নম্বর প্রশ্নে বলেছে, দেনাদার ও পাওনাদারের জন্য প্রস্তুতকৃত আলাদা খতিয়ানকে কি বলে? দেখো, যখন আমরা আমাদের দেনাদার ও পাওনাদারের জন্য প্রস্তুতকৃত আলাদা আলাদা খতিয়ান প্রস্তুত করব। মানে প্রত্যেকটা দেনাদার, মনে করো আমার দেনাদার আছে মনে করো দুইজন, দেনাদার আছে দুইজন, মনে করো একজন হচ্ছে করিম, আরেকজন আছে মনে করো রহিম। রহিম। আবার মনে করো আমার পাওনাদার, পাওনাদার মনে করো আছে দুইজন, মনে করো একজনের নাম হচ্ছে আসিফ, আরেকজনের নাম মনে করো হচ্ছে, মনে করো আরেকটা নাম বললাম সুজন, তাই না? এই যে যখন আমি আমার প্রতিটা দেনাদার, এই যে রহিমের জন্য একটা হিসাব করব, করিমের জন্য একটা হিসাব করব, আমি আসিফের জন্য একটা হিসাব করব, সুজনের জন্য একটা হিসাব করব। এই যে যখন আমি আমার প্রতিটা দেনাদার ও পাওনাদারের জন্য আলাদা আলাদা করে কোনো খতিয়ান প্রস্তুত করব, ওই খতিয়ানটাকে আমরা বলবো সহকারী খতিয়ান। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে গ, সহকারী খতিয়ান। ওকে, এরপরে চলে যাচ্ছি আমরা ৩ নম্বর প্রশ্নে। ৩ নম্বর প্রশ্ন আমাকে বলেছে, খতিয়ান হিসাবের, আচ্ছা খতিয়ান হিসাবের, হিসাবের একটা পাকা বই, হিসাবের একটা স্থায়ী বই, হিসাবের একটা পাকা বই এবং হিসাবের একটা স্থায়ী বই। হিসাবের প্রাথমিক বইয়ের নাম হচ্ছে জাবেদা। হিসাবের প্রাথমিক বইয়ের নাম কি? হিসাবের প্রাথমিক বইয়ের নাম হচ্ছে জাবেদা। হিসাবের প্রাথমিক বইয়ের নাম কি? হিসাবের প্রাথমিক বইয়ের নাম হচ্ছে জাবেদা। তো আমার তো জাবেদার কথা জিজ্ঞাসা করে নাই, আমার কাছে জিজ্ঞাসা করছে খতিয়ানের কথা। তাহলে খতিয়ান ভাই আমাদের জন্য কি? খতিয়ান হচ্ছে আমাদের জন্য হিসাবের একটা পাকা বই, হিসাবের একটা স্থায়ী বই। বুঝা গেছে আমার কথাটা? ওকে, এরপর আমরা ৪ নম্বর প্রশ্নটা দেখব। বলেছি কি, ব্যয় হিসাব সর্বদা কোন জের প্রকাশ করে? ভাইয়া, ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট হয়, আমরা সবাই জানি, এবং যেই জিনিসটা বৃদ্ধি পাইলে যা, ওইটাই তার স্বাভাবিক ব্যালেন্স। সে সবসময় ওই জেডটাই প্রকাশ করতে চায়। যেমন আয়, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট, তার মানে একটা আয়বাচক হিসাবের সাধারণ উদ্ধৃত্ত হচ্ছে ক্রেডিট, অথবা ওই আয় হিসাবটা সর্বদাই ক্রেডিট জের প্রকাশ করতে চায়, তাই না? মানে তার স্বাভাবিক অবস্থা ওইটাই। তো ব্যয় হিসাব সর্বদা কোন জের প্রকাশ করে? ব্যয় হিসাব সর্বদাই আমাদের ডেবিট জের প্রকাশ করে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ক। আচ্ছা, আমরা একটু ৫ নম্বর প্রশ্নটার দিকে তাকাবো। প্রশ্ন নাম্বার ৫-এ আমাদেরকে কি বলেছে? বলেছে, খতিয়ান প্রস্তুতে, খতিয়ান প্রস্তুতে চলমান জের ছক অনুসরণের ফলে, অর্থাৎ আমরা যদি খতিয়ান করি, খতিয়ানের ক্ষেত্রে আমরা সবাই জানি আমাদের ২টা পদ্ধতি আছে খতিয়ানের ক্ষেত্রে। একটা হচ্ছে আমাদের টি ছক, আরেকটা হচ্ছে আমাদের চলমান, আরেকটা হচ্ছে চলমান জের ছক, তাই না? একটা হচ্ছে টি ছক, আরেকটা হচ্ছে চলমান জের ছক। তো খতিয়ান প্রস্তুতের সময় চলমান জের ছক অনুসরণের ফলে আমি যখন মোট ডেবিট টাকা পোস্টিং দেই, তখন আমি ডেবিট টাকার পরিমাণ জানতে পারি। যখন আমি মোট ক্রেডিট টাকা পোস্টিং দেই, তখন আমি মোট ক্রেডিট টাকার পরিমাণ জানতে পারি। এবং প্রতিটা লেনদেনের হিসাব, প্রতিটা লেনদেনের জের আমি লিপিবদ্ধ করার সাথে সাথে জানতে পারি। মানে একটা লেনদেন লিপিবদ্ধ হওয়ার সাথে সাথে আমার জের কত টাকা,
আমার উদ্ধৃত্ত কত টাকা এটা আমি জানতে পারি, সাথে সাথে আমি জানতে পারি। কথাটা কি বোঝা গেছে? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ১ ২ ৩। ১ ২ ৩ মানে কি ভাইয়া? উত্তর হচ্ছে আমাদের জন্য ঘ। চলে যাব তাহলে আমরা প্রশ্ন নাম্বার ৬। ৬ নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বলেছে হিসাবের ডেবিট যোগফল ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা বেশি হলে কোন উদ্ধৃত্ত প্রকাশ করে? খেয়াল করো, হিসাবের ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা বেশি, তার মানে ডেবিট পাশের যোগফল বেশি হবে কার তুলনায়? ক্রেডিট পাশের তুলনায়, ক্রেডিটের তুলনায়, তাই না? ডেবিট পাশের যোগফল বেশি হবে ক্রেডিট পাশের যোগফলের তুলনায়। তাহলে হিসাবের ডেবিট যোগফল ক্রেডিট দিকের যোগফল অপেক্ষা বেশি হলে কোন জের প্রকাশ করবে? সবসময় মনে রাখবা, যে বড় সে যা তাই প্রকাশ করে, যে বড় তার জের যেটা সবসময় সেটাই প্রকাশ করে। অর্থাৎ যদি আমার ডেবিট পাশ বড় হয় তাহলে ডেবিট জের প্রকাশিত হবে, যদি ক্রেডিট পাশ বড় হয় তাহলে ক্রেডিট জের প্রকাশিত হবে। সোজা কথা, যে বড় তার জের প্রকাশ করা হবে, তাই না? তাহলে এখানে যেহেতু ডেবিট পাশটা বড়, তাহলে এখানে আমরা ডেবিট জের প্রকাশ করি। কোন জের প্রকাশ করি ভাইয়া? ডেবিট জের প্রকাশ করি। ওকে, চলে যাবো আমরা প্রশ্ন নাম্বার ৭। ভাই খেয়াল করে দেখো, ৭ নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে? প্রশ্ন নাম্বার ৭ আমাদেরকে বলেছে সিডি দ্বারা কি বোঝায়? সিডি, সিডি মানে কি? ক্যারিড ডাউন। এটা দ্বারা কি বোঝায়? নিচে নিত, নিচে নেওয়াকে বোঝায়, নিচে নিত, তাই না? আচ্ছা, ৮ নম্বর প্রশ্নটা দেখবো, বলা আছে খতিয়ানের ডেবিট উদ্ধৃত্ত দ্বারা প্রকাশ পায় সম্পদ এবং খরচ। ভাইয়া আমরা সবাই জানি আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানে যে ৫ প্রকারের হিসাব আছে এর মধ্যে সম্পদ এবং ব্যয় এগুলো আমার ডেবিট জের প্রকাশ করে। কোন জের? ডেবিট জের। এরপর হচ্ছে আমাদের আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব, এরা আমার ক্রেডিট জের প্রকাশ করে। কোন জের প্রকাশ করে? ক্রেডিট জের প্রকাশ করে। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে ৭ উত্তর কি? ৭ উত্তর হচ্ছে খ। সরি, ৮ উত্তর কি? ৮ উত্তর হচ্ছে ১ ও ২। ১ ও ২ কোথায় আছে? ক নাম্বারে আছে, তাহলে উত্তর হচ্ছে ক। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার ৯। ৯ নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখবো ভাইয়া। বলেছে সহকারী খতিয়ান সম্পর্কে, সহকারী খতিয়ান সম্পর্কিত হিসাব হলো সহকারী খতিয়ান আমরা তৈরি করি ব্যক্তির জন্য, বিশেষ করে আমার দেনাদার যারা থাকে, আমার পাওনাদার যারা থাকে, এদের জন্য যখন আমি আলাদা আলাদা করে কোনো খতিয়ান প্রস্তুত করি সেটাকে আমরা বলি হচ্ছে সহকারী খতিয়ান। তাহলে সহকারী খতিয়ান সম্পর্কিত হিসাব হলো দেনাদার হিসাব, সহকারী খতিয়ান সম্পর্কিত হিসাব হলো পাওনাদার হিসাব। সহকারী খতিয়ান সম্পর্কিত হিসাব হচ্ছে দেনাদার হিসাব, সহকারী খতিয়ান সম্পর্কিত হিসাব হচ্ছে পাওনাদার হিসাব। বোঝা গেছে কথাটা? ওকে, এরপরে তাহলে উত্তর কি? ১ ও ২। ১ ও ২ আছে ক নাম্বারে, তাহলে উত্তর হচ্ছে ক। কি বলছে দেখো, বলেছে খতিয়ান প্রস্তুতের জন্য, খতিয়ান প্রস্তুতের জন্য অর্থাৎ আমি যদি খতিয়ান প্রস্তুত করতে চাই, ভাইয়া খেয়াল করো, আমি যদি খতিয়ান প্রস্তুত করতে চাই, আমি যদি খতিয়ান প্রস্তুত করতে চাই তাহলে আমার সবার প্রথম লেনদেনটাকে বিশ্লেষণ করাটা আবশ্যক। লেনদেনটা বিশ্লেষণ করা আমার জন্য কি আবশ্যক? অর্থাৎ কোনটা আমার সম্পত্তিবাচক হিসাব, কোনটা আমার ক্রয়বাচক হিসাব, কোনটা আমার ব্যয়বাচক হিসাব, কোনটা আমার উত্তোলন জাতীয় হিসাব, এগুলাকে যে ক্যাটাগরি করা, এইটার জন্য তো আমাকে লেনদেনটা বিশ্লেষণ করা লাগবে, তাই না? আচ্ছা, খতিয়ান করার জন্য জাবেদা ভুক্তিকরণ অত্যাবশ্যক, এই কথাটা সত্য না। অর্থাৎ আমি জাবেদা না করলে যে খতিয়ান করতে পারবো না এরকম কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আমরা এরকম অনেকে আছি না ভাইয়া, আমরা জাবেদা না করে খতিয়ান করে ফেলতে পারি, যায় তো পারা, কষ্ট হইতে পারে, কঠিন মনে হইতে পারে, বাট জাবেদা ছাড়া খতিয়ান করা যায় কিনা তুমি আমাকে বলো? উত্তর হচ্ছে করা যায়। জাবেদা ছাড়া খতিয়ান প্রস্তুত করা যায়। তো খতিয়ানের জন্য জাবেদা ভুক্তিকরণ অত্যাবশ্যক, এই কথাটা সত্য না, এই কথাটা সত্য না। আচ্ছা, এরপরে কি? জাবেদা ভুক্তিকরণ সহায়ক। হ্যাঁ, যদি আমি জাবেদা করি তাহলে এটা আমার জন্য সহায়তা করে, সহায়ক হিসাবে কাজ করে, তাই না? তাহলে উত্তর কি? ১ ও ৩। ১ ও ৩ কোথায় আছে ভাইয়া? ১ ও ৩ আছে হচ্ছে খ নাম্বারে, তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে খ।
আমাদের প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে খ। তাহলে 10-এর উত্তর খ। চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার 11। 11 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে খতিয়ানের উদ্বৃত্ত সমূহ দ্বারা কোনটি প্রস্তুত করা হয়? খতিয়ানের জের, খতিয়ানের উদ্বৃত্ত, এটা দ্বারা আমরা রেওয়ামিল প্রস্তুত করি। কি প্রস্তুত করি ভাইয়া? এটা দ্বারা আমরা রেওয়ামিল প্রস্তুত করি। তার কারণ আমরা কি বলি? রেওয়ামিলের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। কি করা হয় ভাইয়া? রেওয়ামিলের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। তাহলে এই যে আমরা রেওয়ামিলের মাধ্যমে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতেছি, খতিয়ান উদ্বৃত্ত দিয়ে তো করতেছি, তাই না? মানে উত্তর কি? 11-র উত্তর হচ্ছে ঘ। এরপরে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপক দিয়ে আমাকে কি বলছে? 12, 13 ও 14 নং প্রশ্নের উত্তর দিতে। ওকে, আমাকে 12 নম্বর প্রশ্নে বলেছে জুন 13 তারিখের সাধারণ জাবেদা কোনটি? আচ্ছা, আমরা একটু খতিয়ানটা দেখব। খতিয়ানটা কার খতিয়ান? খতিয়ানটা হচ্ছে নগদান হিসাবের খতিয়ান। তার মানে এই জাবেদার মধ্যে টাকা যেই ঘরে আছে, নগদান হিসাব ওই পাশে ছিল। মানে টাকা যদি ডেবিট ঘরে থাকে, তার মানে আমার আসল জাবেদায় নগদান হিসাব ডেবিট ছিল। টাকা যদি ক্রেডিট ঘরে থাকে, তাহলে আমার আসল জাবেদায় নগদান হিসাব ক্রেডিট পাশে ছিল। কথা বুঝাইতে পারিনি মনে হয়। আমরা জাবেদা থেকে খতিয়ান করার সময় কি করতাম? নগদান যেই পাশে আছে, টাকাটা মানে নগদান যেই পাশে, আমি টাকা ওই পাশে লিখতাম। নগদান ডেবিট ছিল, তাহলে টাকাটা ডেবিট ঘরে লিখতাম। নগদান ক্রেডিট ছিল, তাহলে আমি টাকাটা ক্রেডিট ঘরে লিখতাম। তো এইখানে মনে করে এই যে আসবাবপত্র হিসাব ডেবিট কত টাকা? 2000 টাকা। এই যে ডেবিট মানে আমাকে এইটা বোঝাচ্ছে এই জাবেদায় নগদান হিসাব ডেবিট ছিল। নগদান হিসাব ডেবিট ছিল। তাহলে আসবাবপত্র হিসাব কি ছিল? আসবাবপত্র হিসাব ক্রেডিট ছিল। আসবাবপত্র হিসাব কি ছিল? ক্রেডিট ছিল। কিভাবে একটু খেয়াল করে দেখো। আমরা যদি খতিয়ান অন্তর্ভুক্ত করতাম, নগদান হিসাব আছে, তাহলে নগদানের খতিয়ান অন্তর্ভুক্ত হবে। কি নামে অন্তর্ভুক্ত হবে? আসবাবপত্র নামে। কোন পাশে? ডেবিট পাশে। কেন? নগদান ডেবিট পাশে আছে। এই জন্য যেহেতু এটা নগদানের খতিয়ান, এই কারণে টাকা যেই পাশে আছে, জাবেদার মধ্যে নগদান ওই পাশেই ছিল। জাবেদার মধ্যে নগদান ওই পাশেই ছিল। তাহলে আমাকে 13 তারিখের লেনদেনে বলছে, 13 তারিখের লেনদেনে আর যা কিছু হোক নগদান হিসাব ডেবিট হবে, এতটুকু তুমি মাইনা নাও। আর যা কিছুই হোক এখানে নগদান হিসাব ডেবিট হবে, এই জিনিসটা তুমি মাইনা নাও। তার কারণ নগদানের টাকাটা ডেবিট পাশে আছে, তাই না? তাহলে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। তাহলে লেনদেন কোনটা হবে ভাইয়া? এই জাবেদা কোনটা হবে? জাবেদা হবে হচ্ছে এই যে নগদান হিসাব ডেবিট আর আসবাবপত্র হিসাব ক্রেডিট। ওকে, এরপরে বলছে নগদান হিসাবটির, নগদান হিসাবটি অর্থাৎ আমার যে নগদানের খতিয়ান দেওয়া আছে, এই নগদানের খতিয়ানটার সমাপনী উদ্ধৃত্ত কত? আসো আমরা সমাপনী উদ্ধৃত্তটা নামাই। আমরা এটা সমাপনী উদ্ধৃত্তটা নামাই। আচ্ছা, খেয়াল করে দেখো ভাইয়া, প্রথমে ব্যালেন্স বিডি ছিল, বিডি লিখেছে 10,000। ওকে, এরপরে আমি ডেবিট ব্যালেন্স পাইছি। ভাইয়া যোগ বিয়োগের সময় মনে রাখতে হবে ডেবিট ডেবিট যোগ ক্রেডিট ক্রেডিট যোগ ডেবিট ক্রেডিট বিয়োগ ক্রেডিট ডেবিট বিয়োগ। তাহলে আমার আগে থেকে একটা জের আছে ডেবিট, নতুন একটা জের পাইলাম ডেবিট, ডেবিট ডেবিট যোগ করে দিব কত? 12,000 টাকা। ওকে, আগে একটা জের ছিল ডেবিট 12,000, নতুন একটা জের পাইলাম ক্রেডিট কত টাকা? 5,000 টাকা। তাহলে এখানে আমি কি করব? এখানে আমি বাদ দিয়ে দিব। তাহলে 12,000 থেকে 5,000 বাদ, 12,000 ভাগ 5,000, তাহলে কত টাকা? 7,000 টাকা। আমার এইখানে একটা ডেবিট জের আছে আগে থেকে, আমি নতুন একটা জের পাইছি, এটাও ডেবিট। 7,000 আর 5,000 যোগ করে 15,000 টাকা, তাই না? তাহলে আমার আমার এই নগদান হিসাবের উদ্ধৃত্ত দাঁড়াচ্ছে কত? 15,000 টাকা। এই উদ্ধৃত্ত দাঁড়াচ্ছে কত? উদ্ধৃত্ত দাঁড়াচ্ছে 15,000 টাকা। তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 15,000 টাকা। উত্তর কি? উত্তর হচ্ছে 15,000 টাকা, তাই না? আচ্ছা, এরপরে আমরা একটু দেখব এরপরে কি বলছে, যে হিসাবটি থেকে জুন মাসের নগদ সম্পর্কে যা প্রকাশ পায় তা হলো। আচ্ছা, কি প্রকাশ পায় আমরা দেখি তো ভাইয়া। প্রকাশ পায় যে ডেবিট পাস মানে আমার নগদের প্রাপ্তির পাস, আমি নগদ টাকা পাইছি 10,000 টাকা। ক্রেডিট পাস মানে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তাই না? তাহলে আমি নগদ টাকা দিয়ে দিছি 5,000 টাকা। এই যে দেখো আমাকে কি বলছে, যে মোট নগদ প্রাপ্তির পরিমাণ 10,000 টাকা। হ্যাঁ, এই কথাটা সত্য।
মোট নগদ প্রদানের পরিমাণ কত? ৫,০০০ টাকা। এই কথাটাও কিন্তু সত্য, তাই না? সমাপনী হাতে নগদ ৫,০০০, এই কথাটা ভুল, কারণ আমরা মাত্রই বের করলাম। আমার হাতে নগদ হচ্ছে ১৫,০০০ টাকা। তাহলে ১ আর ২ আমার জন্য উত্তর, ১ আর ২ আমার জন্য সঠিক। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ক। উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের জন্য ক, তাই না? তাহলে দেখো ভাইয়া, আমরা কিন্তু খুব সুন্দর করে, খুব চমৎকারভাবে আমরা কি করতে পারছি? আমরা কিন্তু আমাদের ৭ম অধ্যায়ে অধ্যায় ভিত্তিক যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো ছিল, অনুশীলনীর যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো, আমরা সেই প্রশ্নগুলো খুবই সুন্দরভাবে, খুবই সাবলীলভাবে আলোচনা করে ফেলেছি, আমরা সমাধান করে ফেলেছি, তাই না? তাহলে আমরা এইভাবে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের যেই বহু নির্বাচনী প্রশ্ন বা সৃজনশীল প্রশ্নগুলো থাকবে, সেগুলো আমরা সমাধান করে আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে অন্তর্ভুক্ত করে দিব। তোমার দায়িত্ব হচ্ছে ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে জম্পেশ একটা পড়াশোনা করা, মানে ফাটায়া পরিশ্রম করা, যাতে করে তোমার এসএসসি পরীক্ষার ফলাফলটা তোমার পছন্দ মতো হয়। তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।